তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি থাঙ্গালান মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আসলে অলরেডি এটা একটা মাস্টারপিস হিসেবে স্বীকৃতি পেয়ে গেছে, যা মানে বুঝতেই পারছেন মুভিটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো বা অনেক কিছুই মিস করে ফেলতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় 1850 সালের দিকে, যেখানে আমরা ক্লিবেন নামের একটা ইংরেজ শাসনকে দেখতে পারি, যে কিনা মাত্রই জানতে পেরেছে যে আশেপাশের একটা গ্রামের মধ্যে কিছু বছর আগে স্বর্ণের খনির খোঁজ করা হয়েছিল। তবে তারা অনেকদিন খোঁজার পরেও স্বর্ণের খনি পায়নি, এই জন্য তারা আবার ফেরত গিয়েছিল। এই জন্য ক্লিবেন চিন্তা করে সে নিজে গিয়ে সেই স্বর্ণের খনিটা খুঁজে বের করবে, আর যেই কোনো ওয়েতে সেখান থেকে স্বর্ণ কালেক্ট করে সেগুলো বিক্রি করবে। তবে এখানে যেই রাজা ছিল সেই ক্লিবেনকে এটা ক্লিয়ার করে বলে দেয় যে সেই গ্রামের মধ্যে স্বর্ণ খুঁজতে যাওয়াটা হচ্ছে একটা ভয়ঙ্কর ব্যাপার, কারণ যারাই সেখানে এখন পর্যন্ত স্বর্ণ খুঁজতে গিয়েছে তারা কখনোই আর সেখান থেকে ফেরত আসতে পারেনি। সো যদি আপনি কাউকে এখান থেকে নিয়ে যাওয়ারও ট্রাই করেন, তাহলে হয়তো বা কেউ আপনার সাথে যেতেও চাইবে না, কারণ সেখানে স্বর্ণ খুঁজতে যাওয়াটা হচ্ছে কি মৃত্যুকে দাওয়াত দেওয়ার সমান। তো এরপরে আমরা এই গ্রামের মানুষজনকে দেখতে পারি যারা কিনা খুবই দারিদ্রতার মধ্যে বাস করছিল। আসলে তারা বিভিন্ন মানুষের ক্ষেতে কাজকর্ম করেই জীবন পার করত, কারণ তাদের নিজেদের কোনো ক্ষেত ছিল না। কারণ তাদের যতগুলো ক্ষেত ছিল সেগুলো জমিদার তার নিজের নামে করে নিয়েছিল, এই জন্য বাধ্য হয়েই তাদেরকে অন্যর ক্ষেতে কাজ করে খেতে হচ্ছিল। তবে এখানে একটা লোক এমনও ছিল যার নিজের নামে এখন পর্যন্ত একটা ক্ষেত আছে, যার নামই ছিল থাঙ্গালান। আর তাদের মধ্যে থাঙ্গালানি হচ্ছে গিয়ে একমাত্র মানুষ যে কিনা মানুষের জমিতে গিয়ে কামলা খাটে না, কারণ তার নিজের যেহেতু ক্ষেত আছে এই জন্য সে নিজের ক্ষেতেই কাজ করে জীবিকা নির্বাহ করে। আর সে সবসময় তার সঙ্গী সাথীদেরকেও এটা বলার ট্রাই করে যে যেহেতু এই সমস্ত ক্ষেতগুলোই হচ্ছে আমাদের ক্ষেত, জমিদার যদিও এগুলো তার নামে লিখে নিয়েছে, তবে এগুলো তো একটা সময় তোমাদেরই ক্ষেত ছিল, তাহলে তোমরা কেন মানুষের ক্ষেতে গিয়ে কাজ করে খাও? তোমাদের এগুলো নিজেদের করে নেওয়া উচিত। আর তাছাড়া তখনই আমরা জানতে পারি যে থাঙ্গালান মাঝে মধ্যেই স্বপ্নের মধ্যে তার পূর্বপুরুষের সিন দেখতে পারে। আর যখন এই সিনটা সে দেখতে পারে তখন সে এতটাই উত্তেজিত হয়ে যায় যে স্বপ্নের মধ্যেই সে গিয়ে তার ওয়াইফকে মেরে ফেলার ট্রাই করে। তবে আবার যখন সে স্বপ্ন থেকে বাস্তবে ব্যাক করে তখন আবার সে নর্মাল হয়ে যায়। এমনটা সে এর আগেও অনেকবার করেছে। তো এরপর আমাদেরকে বলা হয় যে থাঙ্গালানের ফ্যামিলির মধ্যে থাঙ্গালানের ওয়াইফ গাঙ্গামা ছাড়াও তার আরও 5টা বাচ্চা ছিল, যেখানে 4টা মেয়ে ছিল আর একটা ছেলে ছিল, যেই ছেলেটার নাম ছিল অশোকান। এখন প্রতিদিনের মতো থাঙ্গালান আজকেও তার পুরো ফ্যামিলি নিয়ে খেতে কাজ করতে চলে আসে। আর যেহেতু এই সময়টা হচ্ছে গিয়ে ফসল কাটার সময়, এই জন্য থাঙ্গালান আর তার ফ্যামিলি সারাদিন খেতে কাজ করে রাতের বেলায় সেখানেই ঘুমিয়ে পড়ে। তবে আজকে রাতের বেলায় যখন তারা ঘুমানোর ট্রাই করছিল তখন তার ছেলে মেয়ে কোনোভাবেই ঘুমাতে পারছিল না, মানে তাদের ঘুম আসছিল না। এই জন্য তারা তাদের বাবার কাছে রিকোয়েস্ট করে যাতে করে তার বাবা তাদেরকে একটা গল্প শোনায়। আর তখন আমরা জানতে পারি যে থাঙ্গালান সবসময়ই তার ছেলে মেয়েদেরকে একটাই গল্প শোনাতো, কারণ সে এই একটাই গল্প পারত, এর বাইরে কোনো গল্পই সে জানতো না। আর এই গল্পটা ছিল আরাতে নামের একজনের গল্প। এটা তার বাবা এবং তার দাদা তাকে প্রায় সময়ই শোনাতো, এই জন্য এই জিনিসটা তার মুখস্থ হয়ে গেছে। আর তাছাড়া এই গল্পটা থাঙ্গালানের পূর্বপুরুষদের গল্প ছিল, এই জন্য সে এই গল্পটা তার ছেলে মেয়েদেরকে শুনিয়ে তাদের মধ্যে এই জিনিসটাকে ছড়িয়ে দিতে চায়। এই জন্য সে গল্প বলা শুরু করে। সে বলে যে এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, যেই পাহাড়ের উল্টা পাশেই বাস করতো আমাদের পূর্বপুরুষেরা, যারা কিনা সেখানে স্বর্ণ খুঁজে বের করার কাজ করত। তবে এই স্বর্ণ এত সহজে পাওয়া যেত না। যখন তারা সবাই মিলে একসাথে স্বর্ণ সার্চ করত তখন অনেক কষ্টের পরে তারা অল্প কিছু স্বর্ণই পেতে পারত। তবে দুর্ভাগ্যবশত তাদের স্বর্ণ তোলার খবরটা এখানে রাজা জানতে পারে, এই জন্য রাজা চলে আসে তাদের থেকে স্বর্ণগুলো ছিনিয়ে নেয়ার জন্য। তবে থাঙ্গালানের পূর্বপুরুষরাও ছিল একরোগা টাইপের মানুষ, তারা প্রচণ্ড রাগী এবং প্রচণ্ড জিদিও ছিল। এই জন্য তারা স্বর্ণ তো দিতে চায়ই না, বরং সেই রাজার সঙ্গে যুদ্ধ করার জন্য তারা রেডি হয়ে যায়। তবে পরবর্তীতে যেখান থেকে তারা স্বর্ণ পেয়েছিল সেখানে তারা রাজাকে নিয়ে বলে যে এই পানির মধ্য থেকে আমরা স্বর্ণ উদ্ধার করেছি, সো যদি আপনারা চান তাহলে আপনারাও স্বর্ণ খুঁজে বের করতে পারেন। আর এই জন্য রাজা তার সমস্ত বাহিনীকে লাগিয়ে দেয় স্বর্ণ খোঁজার কাজে। তবে যেমনটা আগেই বলেছি, স্বর্ণ পাওয়াটা এতটা ইজি ব্যাপার ছিল না, স্বর্ণ এত সহজেও মিলত না। তবে তখনই রাজা আর তার লোকজন একটা ময়ূরকে দেখতে পারে, যেই ময়ূরটা কিনা উড়ে গিয়ে একটা স্বর্ণের পাহাড়ের উপরে বসেছে। আর স্বর্ণের এত বড় একটা পাহাড় দেখার পরে এখানে সবাই খুশিতে পুরো পাগল হয়ে যায়। এই জন্য রাজা তার লোকজনকে পাঠায় সেই স্বর্ণের পাহাড় থেকে স্বর্ণ আনার জন্য। তবে যখনই তারা স্বর্ণের পাহাড়ের কাছে যায় তখন সেখানে বিষাক্ত কিছু ভয়ঙ্কর সাপ চলে আসে, যারা কিনা এক এক করে তাদের সবাইকে মারা শুরু করে। যদিও থাঙ্গালানের পূর্বপুরুষরা অলরেডি অনেকগুলো সাপকে মেরে ফেলেছিল, তবে সেখানে এখন পর্যন্ত অনেক সাপ রয়ে গিয়েছিল। তবে যেহেতু রাজারও স্বর্ণের দরকার, এই জন্য সে তার পূর্বপুরুষের সাথে একটা ডিল করে ফেলে। সে বলে যে যদি তুমি আমাকে স্বর্ণ এনে দিতে পারো তাহলে আমি তোমাদেরকে সমস্ত ফ্যাসিলিটি দিব, যেমন তোমাদের জমিগুলো আমি তোমাদেরকে ব্যাক করে দেব, আর তাছাড়া অনেক স্বর্ণ মুদ্রাও তোমাদেরকে দিব।
আর এত সুন্দর একটা অফার শোনার পরে থাঙ্গালানের পূর্বপুরুষও এই কাজটা করার জন্য রাজি হয়ে যায়। এই জন্য তারা সবাই মিলে চলে আসে সেই স্বর্ণের পাহাড়ের কাছে। তবে যখনই তারা স্বর্ণের পাহাড়ের একেবারে কাছে চলে আসে তখনই আরতি নামের একটা মহিলা এসে তাদের উপর আক্রমণ করে দেয়। আসলে সে ছিল মায়াবী টাইপের একটা মহিলা, আর তাছাড়া সে খুবই ভয়ঙ্কর একজন ফাইটারও ছিল। এই জন্য সে এসে তাদের সবার উপরে আক্রমণ করে এক এক করে তাদের সবাইকে মারা শুরু করে। তবে যেমনটা আমরা অলরেডি জানি, থাঙ্গালানের পূর্বপুরুষরাও ছিল খুবই ভয়ঙ্কর রকমের যোদ্ধা। এই জন্য তারা ফাইনালি সেখানে আরতিকেই মেরে ফেলে। আর আরতির পেট থেকে যেই রক্তগুলো পড়ছিল, সেই রক্তগুলো যেখানেই পড়ছিল সেখানেই সবকিছু স্বর্ণ হয়ে যাচ্ছিল। যার মানে এই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি এখান থেকে বুঝতে পারি যে বর্তমানে থাঙ্গালানের কাছে যে জমিটুকু আছে সেগুলো শুধু আর শুধুমাত্র তার পূর্বপুরুষের জন্য। এই জমিটার পেছনে তার তেমন কোনো হাত ছিল না। তো এরপরে গল্প চলে আসে আবারও সেই জায়গায় যেখানে সে তার ছেলে মেয়েদেরকে গল্পটা শোনাচ্ছিল। আর এখানে যখন তারা সবাই ক্ষেতের মধ্যেই ঘুমিয়ে পড়ে তখন তার পুরো ক্ষেতের মধ্যে আগুন ধরে যায়, যেই জন্য তার সমস্ত ফসল সেখানেই পুড়ে ছাই হয়ে যায়। আর পরদিন সকালবেলা আমরা আরও একটা ব্যাপার জানতে পারি। আমরা জানতে পারি যে এখানে যারাই ফসল উৎপাদন করে তাদেরকে রাজাদেরকে ট্যাক্স হিসেবে কিছু ফসল দিতে হয়। আর যদি কেউ ট্যাক্স দিতে ব্যর্থ হয় বা অন্য কোনো কারণে সে ফসল দিতে না পারে তাহলে রাজার ক্ষেতে কাজ করে সেটার পারিশ্রমিক শোধ করতে হয়। আর আসলে এমন করেই রাজা তাদের সবার ক্ষেতগুলো নিজের নামে লিখে নিয়েছে। আর এখন তারা নিজেদের ক্ষেতেই নিজেরা কাজ করছে এই আশায় যাতে করে রাজা তাদেরকে অল্প কিছু ভিক্ষাতে খেতে দেয়। আর তাছাড়া যেহেতু রাজার নজরটা থাঙ্গালানের ক্ষেতের উপরে আগে থেকেই ছিল, এই জন্য রাজা তার ক্ষেতের মধ্যে আগুন দিয়ে তার ক্ষেতটাও দখল করে নিয়েছে। যার মানে এখন থাঙ্গালানকে রাজার ক্ষেতের মধ্যে কাজ করতে হবে। যতদিন পর্যন্ত না তার দেনা পরিশোধ হচ্ছে ততদিন পর্যন্ত তার রাজার ক্ষেতে কাজ করতে হবে। আর আমরা দেখতে পারি যে থাঙ্গালান এরপরে রাজার ক্ষেতের মধ্যে কাজকর্ম শুরু করে দেয়, কারণ না করা ছাড়া আর কোনো উপায়ও তার কাছে নেই। তবে এর কয়েকদিন পরে থাঙ্গালান দেখতে পারে যে তাদের গ্রামে ক্লেমেন্ট নামের একটা লোক এসেছে। আর সে এসেই তাদের সবাইকে অফার দিয়ে বলে যে যারাই আমার সঙ্গে সেই স্বর্ণের পাহাড়ে স্বর্ণ খুঁজতে যাবে তাদের সবাইকে আমি প্রত্যেকটা দিন হিসেবে পারিশ্রমিক শোধ করে দেব। স্বর্ণ আমি পাই বা না পাই তাতে আমার কিছু যায় আসে না, প্রত্যেক দিনের পারিশ্রমিক তোমরা প্রত্যেক দিন পেয়ে যাবে। আর এই জিনিসটা থাঙ্গালানের অনেক বেশি পছন্দ হয়। এই জন্য সে তার সঙ্গে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, কারণ সে চাইছিল কিছু টাকা ইনকাম করে যেই কোনো ওয়েতে তার ক্ষেতটা রাজার হাত থেকে রক্ষা করতে। এই জন্য সে যাওয়ার জন্য যদিও রাজি হয়ে যায়, তবে গ্রামের মধ্যে এমন অনেক মানুষজন ছিল যারা কিনা কোনোভাবেই সেই অভিশপ্ত জায়গার মধ্যে যেতে চাচ্ছিল না, কারণ সেই জায়গাটা ছিল খুবই ভয়ঙ্কর একটা জায়গা। তবে এরপরে যখন থাঙ্গালান কিছু মানুষকে ভালো করে বুঝিয়ে বলে তখন থাঙ্গালানের কথার জন্যই এখানে কিছু মানুষ তাদের সঙ্গে যাওয়ার জন্য রাজিও হয়ে যায়। তো এরপর আমরা দেখতে পারি ক্লেমেন্টের সাথে থাঙ্গালানের কিছু লোকজন যাওয়া শুরু করে সেই স্বর্ণের পাহাড়ের দিকে। এখানে থাঙ্গালান তাদেরকে নদীর একটা রাস্তা দেখায়, যেই রাস্তা দিয়ে শর্টকাটে তারা স্বর্ণের পাহাড়ে যেতে পারবে। তবে যখন তারা নদীটা পার হচ্ছিল তখন থাঙ্গালান তার পূর্বপুরুষদের একটা ভিশন দেখতে পাচ্ছিল। এই জন্য হঠাৎই সে একটু ডিসব্যালেন্স হয়ে যায়, যেই জন্য এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মানে তাদের যত জিনিসপত্র তারা নিয়ে এসেছিল সব জিনিসপত্রগুলো নদী দিয়ে ভেসে চলে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য এখানে সবাই তার উপর একটু বেশি রাগ করে ফেলে। বিশেষ করে ক্লেমেন্টের সঙ্গে যেই লোকগুলো ছিল তারা কোনোভাবেই থাঙ্গালানকে দেখতে পারতো না, কারণ থাঙ্গালানই নদীর রাস্তাটাকে তাদেরকে দেখিয়েছিল, যেই জন্য তাদের এত বড় একটা ক্ষতি হয়েছে। তো এই জন্য এখন থাঙ্গালান ক্লেমেন্টকে বলে যে আমাদেরকে প্রথমেই পাহাড়ের পেছনে যাওয়া উচিত আর সেখানে গিয়েই স্বর্ণের খনি খোঁজা উচিত, কারণ আমার পূর্বপুরুষরাও সেই পাহাড়ের পেছনে গিয়েই স্বর্ণের খনি খুঁজত। তবে ক্লেমেন্ট তার কোনো কথাই শুনতে যাচ্ছিল না, কারণ তার কথা শুনে একবার সে বিপদে পড়েছে। এই জন্য সে এখানেই গর্ত করা শুরু করে দেয়। আর সবাই মিলে অনেকক্ষণ ধরে গর্ত করার পরেও তারা স্বর্ণ তো দূরে থাক, কোনো পোকামাকড় পর্যন্ত পায় না। আর সারাটা দিন এমন করেই পার হওয়ার পরে ফাইনালি রাতের বেলায় ক্লেমেন্টও একজন সৎ মানুষের মতো গ্রামের সবাইকে তাদের পারিশ্রমিক বুঝিয়ে দিয়ে দেয়, যেটার জন্য গ্রামের মানুষজন সবাই খুবই হ্যাপি ছিল। তবে যেহেতু ক্লেমেন্ট এখানে সারা দিনেও কোনো স্বর্ণ পায়নি, এই জন্য ফাইনালি সে থাঙ্গালানের কথাটা মানতে রাজি হয়ে যায়। সে সেই পাহাড়ের পেছনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যখনই তারা পাহাড়টার একেবারে কাছাকাছি গিয়ে পৌঁছায় তখনই তাদের সামনে চলে আসে একটা বিশাল বড় ব্ল্যাক প্যান্থার, যেটা কিনা খুবই ভয়ঙ্কর ছিল। সে আসার সঙ্গে সঙ্গে কিছু মানুষকে কামড়ে সেখানে আহত করে ফেলে। তবে যখন সে থাঙ্গালানের মুখোমুখি হয় তখন থাঙ্গালান খুব সহজেই তাকে হারিয়ে দেয় আর তাকে সেখানেই মেরে ফেলে। তবে তখন আমরা দেখতে পারি ক্লেমেন্টের সঙ্গে যেই লোকগুলো ছিল তারা কোনোভাবেই থাঙ্গালানের পেছনে যেতে চাইছিল না। তারা বলছিল যে এইটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা আর কোনোভাবেই আমরা এই ভয়ঙ্কর জায়গায় গিয়ে নিজেদের জীবনের ঝুঁকি নিতে পারি না। তবে তখন আমরা দেখতে পারি থাঙ্গালানের যেই ছেলে ছিল, মানে যার নাম অশোকান, সে এখানের একটা লোককে গুলি করে দেয় আর এখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়া শুরু করে। আর এই জন্য তারাও অশোকানের পেছনে দৌড়ানো শুরু করে যাতে করে তারা তাকে ধরতে পারে। তবে তখনই আমরা দেখতে পারি এখানে তাদেরকে ফেস করতে হয় আরতির গ্যাংয়ের সাথে। আসলে যেহেতু আরতি হচ্ছে একটা মায়াবী মেয়ে, এই জন্য সে তাদের সবাইকে মায়ার জালের মধ্যে ফেলে বশ করার ট্রাই করে।
আর সে তার জাদুর সাহায্যে চারপাশে কুয়াশা নিয়ে আসে, যেই জন্য জায়গাটা পুরোপুরি অন্ধকারও হয়ে যায়, কেউ কিছু দেখতে পর্যন্ত পারছিল না। আর এই সুযোগ নিয়ে আরতি এসে তাদের সবাইকে এক এক করে মারা শুরু করে। তবে যখন সে গিয়ে থাঙ্গালানের সামনে পড়ে, তখন যেহেতু থাঙ্গালান তার পূর্বপুরুষদের মতোই ভয়ঙ্কর আর শক্তিশালী ছিল, এই জন্য আরতি তার সাথে পারছিল না। থাঙ্গালান তাকে পিটিয়ে একটু আহত করে ফেলে, যেই জন্য আরতি তার লোকজন নিয়ে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তবে যখনই আরতি এখান থেকে চলে যায়, তখনই ক্লিবেন এখানে একটা স্বর্ণের টুকরো পেয়ে যায়। আর এই স্বর্ণের টুকরো পেয়ে তো সে খুশিতে পুরো পাগলের মতো হয়ে যায়। এরপর সে থাঙ্গালানের কাছে গিয়ে তার প্রশংসা করা শুরু করে। সে তাকে বলে যে তুমি হচ্ছে খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল একজন যোদ্ধা। সো তোমার মতো এমন পাওয়ারফুল আর শক্তিশালী যোদ্ধা আমার আরও দরকার, কারণ হয়তোবা সামনে আমাদেরকে ভয়ঙ্কর কিছু ফেস করতে হতে পারে, তাদের থেকে বাঁচতে হলে আমাদের এমন যোদ্ধার দরকার। সো এই জন্য এখন তুমি তোমার গ্রামে ব্যাক করবে, আর সেখান থেকে তোমার মতোই কিছু ভয়ঙ্কর যোদ্ধা নিয়ে আসবে, যারা কিনা আমাদের প্রোটেক্টর হিসেবে কাজ করবে। আর এর বদলে সে তাকে অনেকগুলো স্বর্ণের কয়েন দেয়। তাছাড়া যেই রাজার কাছে তার জমিটা আটকানো ছিল, সেইটাও সে এর বদলে ছাড়িয়ে দেয়। তো এরপরে থাঙ্গালান সোজা চলে আসে তার গ্রামের মধ্যে, আর এখানে এসে সবাইকে তার গল্পটা বলা শুরু করে। সে বলে যে সে ক্লেমেনকে কি করে সাহায্য করেছে, যেই জন্য ক্লেমেন খুশি হয়ে তার জমিটা রাজার কাছ থেকে ছাড়িয়ে দিয়েছে। আর তাছাড়া এখন সে অনেকগুলো স্বর্ণের মালিকও হয়ে গেছে। এই জন্য সে বলে যে এখন ক্লেমেন চায় যে তোমরা সবাই মিলে সেই পাহাড়ের কাছে যাও আর তার হয়ে স্বর্ণ খুঁজে বের করো। এমনটা করলে তোমাদের জমিও সে ফিরিয়ে দিবে। তবে আসলে থাঙ্গালান এই ব্যাপারটা জানতো না যে সে এখান থেকে চলে যাওয়ার পরে রাজা এই গ্রামের মধ্যে তাণ্ডব শুরু করে দিয়েছিল। সে এখানে সবার উপরে ভয়ঙ্কর মাত্রায় নির্যাতন শুরু করেছিল, তাছাড়া জায়গায় বেজায়গায় আগুন ধরিয়ে দিচ্ছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি থাঙ্গালানের ছেলে অশোকানও একটা স্বপ্ন দেখতে পেত, যেই স্বপ্নের মধ্যে সে আরতিকে দেখতে পেত। এই জন্য তখন সে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করত। আর এগুলো দেখার পরে রাজা তার হাত পা সেখানেই বেঁধে ফেলে। তবে এর একটু পরে যখন ক্লিবেন এসে এই অবস্থা দেখতে পারে, তখন সে অশোকানকে সেখান থেকে ফ্রি করে দেয়। আর যখন রাতের বেলায় থাঙ্গালান তার ওয়াইফের সাথে ছিল, তখন তার ছেলের উপরে সেই রোগটা আবারও ভর করে। আমরা দেখতে পারি আরতির আত্মাই তার শরীরের মধ্যে চলে আসে, আর সে এসে তাকে বলা শুরু করে যে যাতে করে এখান থেকে সে সমস্ত লোকজন নিয়ে জলদি করে পালিয়ে যায়, আর নয়তোবা সে এক এক করে তাদের সবাইকে শেষ করে দেবে। তবে আমরা দেখতে পারি থাঙ্গালানের উপরে এই সমস্ত কথাবার্তার তেমন কোনো প্রভাব পড়ে না। উল্টো থাঙ্গালান তার গ্রামের সমস্ত মানুষজনকে নিয়ে নদী পার হয়ে পাহাড়ের ওই পাশে গিয়ে অলরেডি স্বর্ণ খুঁজে বের করার ট্রাইও করছে। গ্রামের সমস্ত লোকজন সৎভাবে পরিশ্রম করে স্বর্ণ খোঁজা শুরু করে, আর তাদের দ্বারা যতটা সম্ভব তারা ততটাই দেওয়ার ট্রাই করে। আর যখনই সন্ধ্যা হয়ে যায়, তখন ক্লেবানো একজন সৎ মানুষের মতো তাদের সবাইকে তাদের পারিশ্রমিক বুঝিয়ে দিত। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য এখানের মানুষজন অনেক বেশি হ্যাপিও ছিল, কারণ তারা এখানে কাজকর্ম করছিল, সেইটার বিনিময়ে তারা একটা পারিশ্রমিকও পাচ্ছিল। যেখানে কিনা রাজার জন্য যখন তারা কাজ করত, তখন উল্টো রাজা তাদের উপরে টর্চার করত। তবে এরপরে পরদিন সকালবেলা ক্লিবেনের একটা লোককে এখানের একটা সাপ কামড় দেয়। যদিও এই কামড় খাওয়ার পরেও সে কোনো রকমের জানে বেঁচে যায়, তবে আমরা দেখতে পারি থাঙ্গালানের মেয়েকেও সেই সাপটা কামড়ে দেয়, যেই জন্য থাঙ্গালানের মেয়ের সেখানে মৃত্যু হয়ে যায়। এই জন্য গ্রামের সমস্ত মানুষজন আপসেট হয়ে যায়, আর তারা কয়েকদিন ধরে শোক পালন করা শুরু করে। সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়ে তারা শুধুমাত্র সেই ব্যাপারটা নিয়েই চিন্তাভাবনা করছিল। আর যখন থাঙ্গালান খুবই মন খারাপ করে একটা জায়গায় বসেছিল, তখন গ্রামেরই একটা বৃদ্ধ লোক তার সঙ্গে মিট করতে আসে। আর সে তাকে বলে যে তোমার পূর্বপুরুষরাও তোমার মতো করেই স্বর্ণ খুঁজে বের করতো, আর সেগুলোর মাধ্যমেই তারা জীবিকা নির্বাহ করত। তবে তারা আর্টকে খুন করে তার পেট থেকে যেই রক্ত বেরিয়েছিল, সেগুলো দিয়েই সমস্ত কিছু স্বর্ণে কনভার্ট করেছিল। সো যদি তুমি স্বর্ণ চাও, তাহলে তোমাকে আর্টকে মারতে হবে, আর তার পেটের রক্ত দিয়ে সমস্ত কিছু স্বর্ণে কনভার্ট করতে হবে। এছাড়া আর আমাদের কাছে অন্য কোনো ওয়ে নেই। তবে থাঙ্গালানও তাকে ক্লিয়ার করে বলে দেয় যে এই স্বর্ণ পাওয়ার জন্য আমি কোনো আর্টিফাক্ট থেকে মারতে পারবো না। আমরা কঠোর পরিশ্রম করছি, যদি স্বর্ণ পাওয়ার হয় তাহলে আমরা অবশ্যই পেয়ে যাব, আর যদি না পাওয়ার থাকে তাহলে পরিশ্রম করলেও আমরা পাবো না। তবে এর কয়েকদিন পরে আমরা দেখতে পারি ক্লেভেন তাদের মধ্যে একটা নিয়ম বানিয়ে দেয়। সে বলে যে এখন থেকে যারা স্বর্ণ পাবে না, তারা টাকা পয়সা তো পাবেই না, বরং তারা খাবার দাবারও পাবে না। আর এই জন্য তারা সবাই পাগলের মতো স্বর্ণ খোঁজা শুরু করে দেয়। তবে যেহেতু অনেক খোঁজাখুঁজির পরেও তারা কোনো স্বর্ণ পাচ্ছিল না, এই জন্য তারা দিন শেষে কোনো পারিশ্রমিক তো পাচ্ছিলই না, বরং তারা কোনো খাবার দাবারের জিনিসও পাচ্ছিল না। আর অনেকদিন ধরে খাওয়া দাওয়া করতে না পারার জন্য গ্রামের সবাই অনেক বেশি দুর্বল হয়ে যায়। তারা কোনোভাবেই কাজকর্ম করতে পারছিল না, কারণ তাদের হাত পাই ঠিকমতো চলছিল না। তারা কাজকর্ম কোথা থেকে করবে? এই জন্য তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে না, এখানে আর কোনোভাবেই কাজ করা যাবে না। তারা এখান থেকে যে কোনো মূল্যে তাদের গ্রামে ব্যাক করবে। সেখানে গিয়ে রাজার মারটার সহ্য করে হলেও তারা দুমুঠো খাবার খেয়ে তো কোনো রকমে বাঁচতে পারবে। তবে যখনই তারা চলে যাওয়ার প্ল্যান করে, তখন থাঙ্গালান তাদের সবাইকে আটকানোর ট্রাই করে। সে বলে যে দেখো, পাশেরই পাহাড়ে স্বর্ণ পাওয়া গিয়েছিল, সো যদি আমরাও সেই পাশের পাহাড়ে গিয়ে গর্ত করে খুঁজে বের করার ট্রাই করি, তাহলে হয়তোবা আমরাও অনেক স্বর্ণ পেয়েও যেতে পারি, যেগুলোর মাধ্যমে আমরা সারা জীবন বসে বসে খেতে পারবো।
আর তার এই কথাটা শোনার পরে এখানে সবাই কনভিন্স হয়ে যায় আর তারা রাতের জন্য অপেক্ষা করা শুরু করে। এরপরে রাতের বেলায় তারা সবাই মিলে চলে যায় সেই পাহাড়ের কাছে আর এখানে আশেপাশে তারা আগুন ধরানো শুরু করে। আর খুব শীঘ্রই তারা দেখতে পারে এখানে একটা গর্ত ওপেন হয়ে গেছে, যেই গর্তের মধ্যে যখনই তারা তাকায় তখন তারা অনেক অনেক স্বর্ণ দেখতে পারে। আর এই স্বর্ণ দেখার পরে তারা পাগলের মতো দৌড়ে গর্তের মধ্যে ঢুকে যায়। আর এত কাছ থেকে স্বর্ণ দেখার পরে তো তারা পাগলের মতোই হয়ে যায়। আমরা দেখতে পারি যে এখানে সবাই খুবই হ্যাপি ছিল, তবে এখানে এত এত স্বর্ণ দেখার পরে তাদের মনের মধ্যে একটা লোভেরও জন্ম নিয়েছিল। সবাই এখান থেকে স্বর্ণ নিয়ে যে যার মতো দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল। আর এগুলো যখন ক্লিমেন্ট দেখতে পারে তখন তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে এক এক করে তাদের সবাইকে মারাই শুরু করছিল। তাছাড়া এমনও কিছু মানুষ ছিল যারা কিনা স্বর্ণ নিয়ে কাটাকাটি করে নিজেদের মধ্যেই কাটাকাটি শুরু করে দিয়েছিল। তবে এই সমস্ত ব্যাপারগুলো যখন হচ্ছিল তখনই এখানে আরতিও তার গ্যাং নিয়ে চলে আসে আর সে তাদের সবার উপরে আক্রমণও করা শুরু করে। আর আরতি সোজা চলে আসে থাঙ্গালানের কাছে আর সে তাকে বলে যে তুমি এখন এগুলো কি করছো আরেন। আর এইটা বলার সঙ্গে সঙ্গেই সে তাকে তার পূর্বপুরুষের ফ্ল্যাশব্যাক দেখানো শুরু করে। আসলে আজ থেকে কয়েকশো বছর আগে একটা বিবাহিত কাপল ছিল, যেখানে থাঙ্গালানের পূর্বপুরুষের নাম ছিল আরেন আর যেই মহিলাটা ছিল তার নাম ছিল আরতি। আসলে এই বিবাহিত কাপলটাই প্রথমে এই স্বর্ণগুলো খুঁজে বের করেছিল আর তারা এই স্বর্ণগুলো প্রোটেকশন দেওয়ার কাজ করত। যারা এই স্বর্ণগুলোর উপরে কুনজর দিত বা এখান থেকে নেয়ার জন্য আসতো তাদের উপরেই তারা দুজন মিলে আক্রমণ করত আর তাদেরকে যেই কোনো মূল্যে এখান থেকে প্রতিহত করত। মানে আমরা তখন জানতে পারি যে আসলে থাঙ্গালানের পূর্বপুরুষরা এই স্বর্ণের পাহাড়টাকে প্রোটেকশন দিত। তবে একদিন হঠাৎই অনেকগুলো লোক এই পাহাড়ে আক্রমণ করতে চলে আসে, যারা কিনা আরএনকে জোর করে ধরে এখান থেকে নিয়ে যায়। আর এরপরে আরএনকে তাদের বশে এনে ফাইনালি আরএনকেই এই স্বর্ণগুলো খুঁজে বের করতে লাগিয়ে দেয়। আর তখনই থাঙ্গালানকে এই ব্যাপারটা বলা হয় যে তুমি আর তোমার পূর্বপুরুষরা কখনোই স্বর্ণ লুট করতে না, তোমরা বরং স্বর্ণকে প্রোটেকশন দিতে। আর এখন প্রেজেন্ট টাইমের মধ্যে যখন থাঙ্গালান হুশে আসে তখন সেই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে সে আসলে কোন সাইডের। সে কি স্বর্ণ চুরি করার সাইডের নাকি স্বর্ণকে প্রোটেকশন দেওয়ার সাইডের। আর তখন খনির মধ্যে আমরা দেখতে পারি ক্লিবেন আর আরতির মধ্যে মারামারি হচ্ছিল। এই জন্য যখনই ক্লিবেন আরতিকে মারতে যাচ্ছিল তখন এখানে থাঙ্গালান এসে ক্লিবানকেই সেখানে শেষ করে দেয়। তবে মরার আগে ক্লিবানও আরতির বেডের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়, যেই জন্য অনেকগুলো রক্ত পড়ার জন্য চারপাশে অনেক বেশি স্বর্ণ চলে আসে। তবে এরপরে থাঙ্গালান আরতির কাছে পারমিশন চায় যাতে করে সে এখান থেকে অল্প একটু স্বর্ণ বাইরে নিতে পারে, যাতে করে এগুলো সে তার গ্রামের মানুষদের মধ্যে বিলিয়ে দিতে পারে আর গ্রামের মানুষদের পরিশ্রমের তারা একটা পারিশ্রমিক পায়। আর সে আরতির কাছে প্রমিসও করে যে এই স্বর্ণের বিনিময়ে সে এবং এই গ্রামের সমস্ত মানুষজন পরবর্তীতে এই স্বর্ণের প্রোটেকশন দিবে। আর এই জন্য আরতি ফাইনালি তাদেরকে পারমিশন দিয়ে দেয়। আর আমরা দেখতে পারি থাঙ্গালান কিছু স্বর্ণ নিয়ে বাইরে চলে আসে। আর তখন থেকে শুরু করে যারাই এই স্বর্ণগুলোকে চুরি করতে বা লুট করতে আসতো তখন থাঙ্গালান এবং গ্রামের এই সমস্ত মানুষজন মিলে তাদের সবাইকে প্রতিহত করত। বেশিরভাগ সময় ইংরেজরা এই স্বর্ণগুলো লুট করতে আসতো, তবে থাঙ্গালান এবং এই গ্রামের সমস্ত মানুষজন মিলে তাদের সবাইকেও এখান থেকে ভাগিয়ে দিত বা তাদের সবাইকে সেখানে শেষই করে দিত। আসলে এই ব্যাপারটা জেনে হয়তোবা আপনি একটু বেশি শকড হয়ে যাবেন যে থাঙ্গালান মুভির গল্পটা বানানো হয়েছে একটা সত্যি ঘটনা নিয়ে। থাঙ্গালান মুভিটা মূলত বানানো হয়েছে কোলার গোল্ডমাইন নিয়ে। মানে কেজিএফ মুভিতে আমরা যে গোল্ডমাইনটা দেখতে পেয়েছিলাম সেইটার পেছনের আসল সত্যি ঘটনাটা নিয়েই এই থাঙ্গালান মুভিটা বানানো হয়েছে। আসলে একটা সময় সেই স্বর্ণের খনির মধ্যে এত স্বর্ণ পাওয়া যেত যেগুলো যদি বর্তমানে আমাদের দেশে থাকতো তাহলে হয়তোবা আমাদেরকে এত দারিদ্রতার মুখোমুখি হতেও হতো না। কিন্তু ইংরেজরা সেই স্বর্ণের খনিগুলোকে লুট করে সেই সমস্ত স্বর্ণগুলোকে ইংল্যান্ডে নিয়ে গিয়েছিল। যাই হোক, আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।